এখানেই আসলে সম্ভাবনাটা ছিল। আমাদের দেশেই কিন্তু রবীন্দ্রনাথকে সর্বজনীন করার সম্ভাবনাটা আছে। আমাদের দেশে কিন্তু আ বাংলাদেশের চর্চায় আমি বলছি যে রবীন্দ্রনাথকে ধর্মের ঊর্ধ্বে দেখতে পারার ক্ষমতা কিন্তু এখানেই। কারণ আমরাই সেই যে আপনি যে কি রক্ত কি যেন বললেন? রক্তের দাগ মুছে রবীন্দ্র পাঠ। হ্যাঁ, এই যে রক্তের ফরহাদ নজরে। হ্যাঁ, যে এই যে রক্তের দাগ মুছে রবীন্দ্র পার্টির ব্যাপারটা এটা তো কিন্তু নানান, নানান দিক আছে এই পক্তি, তাই না? এবং যে পাঠ করা বা গান করার মধ্যেই যে ধরনের প্রগতিশীলতা আছে, সেটার মধ্যেই কিন্তু আছে যে ধর্মের ঊর্ধ্বে দেখতে পারা। হ্যাঁ? তার মানে কি? তার মানে এই যে আমরা এক অর্থে ধর্মের মানে হলো ধর্মীয় সংকীর্ণতার অর্থে। ধর্মীয় সরকার সংযোগ। না, না কিন্তু ওই দিকে না যে না এই যে আপনি যে আমরা যে আমরা যদি রবীন্দ্রনাথকে হিন্দু ধরিও, হ্যাঁ? যেহেতু তার যাপিত জীবন সেই সমাজেই। যে আ আমরা যখন রবীন্দ্রনাথকে গ্রহণ করছি বা এই যে আ রক্তের দাগ দিয়ে পাঠ করছি, আ তখন কিন্তু আমরা সেটা দেখছি না। আমরা কিন্তু সেটা উতরে যেতে পেরেছি। আমরা কিন্তু তার মহত্ব বা তার আ যা দিতে পারেনি হিউম্যানিস্ট, লিবারাল, এনলাইটেনড যেভাবেই আপনি বলেন না কেন, সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পেরেছি এই ধর্মকে পাশে রেখেই। ওটাকে আলাদাভাবে অন্য অন্য একটা কোনো বিবেচনা। আমরা তার কাজকে কাজ হিসেবেই দেখতে পেরেছি এবং এখানে যে যেমন ইন্টারপ্রিটেশন এর যেমন যে একটা জায়গা আছে। যে তারা না হয় একটা শব্দ ব্যবহার করল। সেটা মঙ্গলই হোক বা আগুনের পরশমণিই হোক। সেটা যখন আমরা আমাদের দেশে বসে বলছি, সেটার মানে কিন্তু ভিন্ন একটা মানে। মানে আমরা আমরা কিন্তু এবং সেই জায়গাতেই আবার রবীন্দ্রনাথ কিভাবে গ্রহণ করা হচ্ছে সেটার একটা জায়গা আছে। তো উনি কিভাবে লিখেছেন ঠিক আছে সেটা একটা দিক তো আছে। কিন্তু আমরা কিভাবে নিচ্ছি এবং আমরা কিভাবে নিচ্ছির একটা সম্পর্ক আছে যে আমাদের আ আশেপাশের পরিস্থিতিটা কেমন? আমরা যখন মঙ্গল ও বারতা বলি তখন তার মানে কি? আমরা কি আ মানে কোন ধর্মের বা আসলে সেটাই গাছের প্যাঙ্গলস। আমরা তো আসলে সেটা করছি না। হ্যাঁ, আমরা ওই যে মঙ্গল বারতার সাথে যে একটা দেবীর সম্পর্ক নাও থাকতে পারে। আমরা এক একটা সুন্দর একটা শুভ কামনা, হ্যাঁ, যে হ্যাঁ, শুভ কামনা অর্থে আমরা এটা কিন্তু ব্যবহার করি। এবং এটা যে কিন্তু এখানে যদি আমরা জোর করে বলি যে না, না এটা আসলে দেবীর জন্যই বলা হচ্ছে, সেটাও তো এক ধরনের জবরদস্তি করা তো আমরা যখন এই যে এভাবে যখন গ্রহণ করি, তো এই দিকটাই দেখা যে আমরা যখন রবীন্দ্রনাথ কিভাবে গৃহীত হচ্ছে, আমরা তাকে তার কাজকে আমরা আমাদের মতো করে নিতে পেরেছি কিনা, তাই না? যে এবং আমরা যে পেরেছি সেটারই আমার মনে হয় এই যে কিছু উদাহরণ আমরা যে তার যেসব গান গাই, যেমন "এসো হে বৈশাখ" যে গানটা আমরা গাই, ওই পারে কিন্তু ওরা গায় না খুব একটা। হ্যাঁ, প্রতি পহেলা বৈশাখ আমরাই কিন্তু এখানে গাই। আমরা যে বিদেশে আমাদের কলকাতার যেসব বন্ধুরা আছে আমি বলতাম যে, "হ্যাঁ, আমরা পহেলা বৈশাখে কি করব? হ্যাঁ, আমরা অন্তত এই গানটা গাইব।" কেউ জানে না গানটা। যেখানে বাংলাদেশের সবাই যায়। হ্যাঁ, যে এই কিছু জিনিস যে আমরা যে পেরেছি যে ওটা বলছি ওই অর্থেও যে আমরা যদি রবীন্দ্রনাথের উপর কাজও দেখি, হ্যাঁ? যে আমাদের দেশের রবীন্দ্রনাথের উপর যে কাজ সেটার কিছু সমস্যা তো আছেই। হ্যাঁ? যে কি মূল সমস্যা হচ্ছে যে আমরা সবাই খুব ব্যক্তিগত জায়গা থেকে লিখি। আমি এবং রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ এবং তার মানে কি? তার মানে যে আমি আমার মতো করে রবীন্দ্রনাথকে যেভাবে দেখলাম সেভাবেই আমি উপস্থাপন করে দিলাম। ঠিক আছে একটা একটা থাকতে পারে। এটা এক অর্থে ইন্টারেস্টিং। কিন্তু আবার ওই যে ওই সর্বজনীন দিকটা থেকে আবার একটু বিচ্ছিন্ন। যে তাহলে আমি আমার রবীন্দ্রনাথটা দেখলাম কিন্তু সকলের রবীন্দ্রনাথ কি সবার হলো কিনা সেদিকে আমার মানে পরোয়া নেই। না যে ওই যে একটা দিক। কিন্তু আমরা যদি আম ভারতে রবীন্দ্রনাথের উপর কাজ দেখি তার অনেক কাজ হচ্ছে এই যে ন্যাশনালিস্ট রবীন্দ্রনাথ। যেটাও আবার ডিবেটেড, তাই না? যে রবীন্দ্রনাথ কি আসলে ন্যাশনালিস্ট ফিগার নাকি না? হ্যাঁ, তার যেভাবে তাকে উপস্থাপন করতে চাচ্ছে যে এই আ আ বঙ্কিমের সাথে সংযুক্ত করে, গান্ধীর সাথে সংযোগ করে তাতে ডিবেট ইত্যাদি, ইত্যাদি। সেটা এক ধরনের রবীন্দ্রনাথ। আরেকটা রবীন্দ্রনাথকে যেটা আমরা তাদের লিটারেচার এ পাই সেটা হচ্ছে যে এই পূজারী রবীন্দ্রনাথ এবং অনেক ধরনের এনালিসিস আমরা দেখি যেমন আম রক্তকরবীর নন্দিনী এবং দুর্গার একটা কম্প্যারিজন। এরকম বহু কিন্তু কাজ আছে যে তার কাজে আ নানা বিভিন্ন দেবীদের রূপ দেখতে পাওয়া এবং সেটারই একটা বিশ্লেষণ এবং সেটা আবার তাদের যাপিত জীবনের সাথে আ কিভাবে মিশে যায়। তো সেই একটা জায়গা থেকে আমি আবারও বলব যে তার মানে ওই কাজগুলো দেখে আমার কিন্তু তখন মনে হয় যে ওই এক অর্থে তারাও কিন্তু রবীন্দ্রনাথকে সংকীর্ণভাবেই দেখছে।
এই যে একটা ধার্মিক একটা লেন্সের থ্রু দিয়ে অথবা একটা জাতীয়তাবাদী একটা লেন্সের মধ্য দিয়ে। এবং সেই জায়গা থেকে আমাদেরই বাংলাদেশে বসে সেই সম্ভাবনাটা আছে যে সেই জাতীয়তাবাদী ধারণা থেকেও বেরিয়ে এসে, সেই ধার্মিক লিমিটেশন থেকেও বেরিয়ে এসে রবীন্দ্রনাথকে একটা এই যে এই লিবারাল হিউম্যানিস্ট জায়গায় এনে তার যে প্রগতিশীল একটা সম্ভাবনা আছে সেটাকে আ সেটাকে দেখা, সেটাকে আরেকটু ধারণ করা। যদিও সেখানে আরেকটা লিমিটেশন আছে যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগেই, পলায়ন, যেটা স্ট্যাটাস কো জাস্টিফিকেশন, যেখানে এখান থেকে আমরা বের হতে অবশেষে হয়তো পারব না। কিন্তু এই যে এই জাতপাত, ধর্ম, এই যে ধরনের হিংসা, ঘৃণা যেগুলো আমরা তার ঘাড়ের উপর চেপে ধরি, সেগুলোর থেকে হয়তো বেরিয়ে এসে একটা সর্বজনীন রবীন্দ্রনাথকে হয়তো আমরা খুঁজে পেতেও পারি। না, নিশ্চয়ই, নিশ্চয়ই। সে পসিবিলিটি আছে এবং আমি বলতেই হবে যে আমি আমার যে রবীন্দ্র পাঠ তার মধ্যে আপনার এই যে বাংলাদেশও কি বলা যায়? অ্যানথ্রোপোসেন্ট্রিক বাংলাদেশোপোসেন্ট্রিক একটা কি আছে? এই যে পাঠ এটা আমার আসলে এরিনার মধ্যে ছিল না। কেউ করেছে বিভিন্ন সময়। কিন্তু আমি এটাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণই ভাববো। কারণ এই দৃষ্টিভঙ্গি আসলে নতুন এরেনা খুলতে পারে। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হয় সেটা হলো যে অকাজের বিতর্কটা তো একটু বেশি। মানে অকাজের বিতর্ক। আমি ঠিক কাজের হলে কোনো অসুবিধা নাই। আমি যেকোনো এমনকি নিন্দা যদি হয়, আমাদের একটা বন্ধু একটা প্রবন্ধ লিখেছিল। আমি এখন আর এদের নাম বলছি না। বলেছে আমি অমুকের লেখা পড়ি নাই, এই উপন্যাসটা পড়ি নাই। কিন্তু আমি বলতে পারি যে কি কারণে তার ঐতিহাসিক উপন্যাস হয় নাই। বলে ১ম আমি ২-৪ লাইন পড়েছি। এটা পড়ে আমি বলতে পারি যে এটা হয় নাই। তো সেটা ৪-৫ পৃষ্ঠার একটা প্রবন্ধ লিখেছে। I was highly impressed কারণ তিনি তার একটা লজিক সে তৈরি করেছে। ওটা কিন্তু উপকারী। মানে আমি বলছি আপনি যে নিন্দা করেন, আপনি রবীন্দ্রনাথের নিন্দা করেন, প্রফেসর নো প্রবলেম। লজিকটা তৈরি করেন। গ্রাউন্ডিংটা বোনামি করেন না। গ্রাউন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। কথা হচ্ছে আপনার তো রবীন্দ্রনাথকে বাঁচানোর কোনো দায়িত্ব নেই। রবীন্দ্রনাথ নিজেই নিজের মতো আছে। আপনার রবীন্দ্রনাথকে আসলে প্রসারেরও কোনো দায়িত্ব নাই আসলে। দায়িত্ব নাই আমি এই অর্থে বলছি যে তিনি যথেষ্ট প্রসারী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যে কথাটা ব্যবহার করি আমার লেখালেখিতে এবং কাজে, শুধু রবীন্দ্রনাথ না যেকোনো কাজে, আমি বলছি যে যারা মরে গেছে তারা তো গেছেই। রোজান নিজেই লিখেছেন, আমার দায় না। ওই যে কালিদাস তো মরেই গেছে, আমি আছি বেঁচে। তাই না? ওই যে আমি যদি জন্ম নিতাম কালিদাসের কাছে, সেই কবিতা শেষ হলে যে কালিদাস তো মরেই গেছেন, আমি আছি বেঁচে। এখন রবীন্দ্রনাথ তো মরে গেছে। তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ যে মরে গেছে তার তার তা তা তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ। যদি আমি আমার জন্য আমার যে জীবন, আমি যে টাইম অ্যান্ড স্পেস এর একটা ইন্টারসেকশন এর মধ্যে জীবনযাপন করছি, সেখানে তাকে লিভিং করতে পারি। হুম, হুম। জীবন, হ্যাঁ? জীবন্ত। ওই জীবন্ত করার মানে কি? আমি যে শব্দটা ব্যবহার করি সেটা হলো ব্যবহার ও ভোগ। আমি যেটা ব্যবহার করি সেটা হলো ব্যবহার ও ভোগ। মানে আমার তো একটা ব্যবহারিক দিক আছে, aesthetical সেন্স এর দিক থেকেও। aesthetics তো আসলে কারো এই গান পছন্দ হয়, কারো আরেক গান পছন্দ হয়, কারো আরেক নাচ পছন্দ হয়, আছে না? একেকজন নায়ককে একেকজন পছন্দ করে, নায়িকাকে আরেকজন পছন্দ করে, আছে না? তার মানে aesthetics এর তো আসলে ব্যাকরণ আছে। এটা তো এমন না যে একজনকে সবাই পছন্দ করছে। তার মানে ওই যে ব্যবহার এবং ভোগ আমি যে করতে পারি, হ্যাঁ, এরকম অনেকে বসতে এটা হচ্ছে এটা যে করতে যদি পারি, তাহলে আমার কাছে যে কর্তব্য। আমার ব্যাপারটা হলো যে আমার আ আ কথাটা হলো রবীন্দ্রনাথ সম্পর্কে আমি সবসময় একক বাণী হয়তো রবীন্দ্রনাথ সম্পর্কে সবচেয়ে বেশি লিখেছি এখন পর্যন্ত। আ কিন্তু আমি লিখেছি এবং লিখব এটার কারণ এবং আমি আসলে এই কথা বলার মানে হলো আমি অন্যদের কাছ থেকেও এটা চাই। তিনি কি করবেন সেটা নয়। কিন্তু তার কি জন্য তিনি করতে পারেন সেটা, এটা পার্ট থিওরির অধীনেই বলছি আমি। রিডিং থিওরির অধীনেই। যে আমি দেখতে পাচ্ছি যে তিনি আমার ব্যবহারে আসছেন এবং উপভোগে আসছেন। ঠিক আছে? ওই ব্যবহারিকভাবে আপনি যখন এটাকে ট্রান্সলেট করতে থাকবেন অনবরত, হ্যাঁ? হুম। তাহলে আপনি রবীন্দ্রনাথকে কন্টেম্পোরারি হিসাবে পাবেন। এটা সম্ভব। কারণ কি? কারণ দেখেন আপনার সুবিধা আছে তো। আমি একটু আগে ইঙ্গিত দিলাম যে রবীন্দ্রনাথের টেক্সট, তার মানে রবীন্দ্রনাথের জীবন সো ডকুমেন্টেড। ইটস এ মার্ভেলাস টেক্সট। এটা তো ডকুমেন্টেড তো। রবীন্দ্রনাথের লেখা একদিকে তার হলো নন ফিকশনাল রাইটার হিসেবে বাংলা ভাষার সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ বাকি যে কারো ধরা-ছোঁয়ার বাইরে। নন ফিকশনাল। আর ফিকশনাল আর্টিস্টিক ক্রিয়েশন যেটার আসলে
রিডিং পসিবিলিটি অলওয়েজ ইনফিনিটি। যে কেউ এটা বলবে যে যে কোনো সফল ক্রিয়েটিভ কাজের নতুন অর্থ উৎপাদনের ক্ষমতা কিন্তু সবসময় ইনর্মাস। তাহলে রবীন্দ্রনাথ আপনার কাছে কি অসামান্য সব টেক্সট নিয়ে আছে এর 1 নাম্বার। 2 নম্বরে রবীন্দ্রনাথ আপনার খুবই পরিচিত। কার? ধরেন একদম প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে নাই। কিন্তু আপনার স্কুলে, কলেজে যেই ছেলেমেয়েরা গেছে, আপনি তার কাছে আপনি কিছু লেখা আপনি পড়াতে পেরেছেন। এই তালমান পরিচয় কিন্তু আপনার অনেক কারো সম্পর্কে নাই। হয়তো কারো সম্পর্কে খানিকটা আছে। 3 নাম্বার হলো যে আপনি যখন রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন, কোনো একটা জিনিসের রেফারেন্স দিবেন, যেটা যেকোনো লিভিং কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একটা সিনেমার রেফারেন্স দিয়ে কথা বলতে পারছেন কিনা, উপন্যাসের রেফারেন্স দিয়ে কথা বলতে পারছেন কিনা। সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু এটা দারুণ আপনার জন্য স্টক। আপনি হিস্ট্রিক্যালি পাইছেন আপনি এটা। ঠিক আছে? আপনারা নিজে বানান নাই। আপনি হিস্ট্রিক্যালি পাইছেন। তো আপনি এখানে কিভাবে ব্যবহার করবেন? আমাদের এখানে প্রবলেমটা হলো এক পক্ষ বলে যে রবীন্দ্রনাথ হলে এইরকম, ফলে বাকিরা হলো এক্সক্লুডেড হবেন। আরেক পক্ষ বলে যে রবীন্দ্রনাথ যেহেতু এরকম সেহেতু আমার বিরোধী। দেখেন আপনি এটা চিন্তা করেন। আপনি স্রেফ ঢাকা ইউনিভার্সিটির বিতর্কের কথা চিন্তা করেন। আমি বহুবার বলেছি এই কথাটা। যে ঢাকা ইউনিভার্সিটির বিতর্কে রবীন্দ্রনাথ নিয়ে অলরেডি বহু লোক লিখেছে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছে, ওকে কেন আনলো কেন, কেন পড়ানো হয় এসব বলতেছে। আরেক পক্ষ কি করছে? একের পর এক বই লিখছে যে রবীন্দ্রনাথ ওই বিশেষ দিনে গড়ের মাঠে উপস্থিত ছিলেন না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী কোনো বক্তব্য তার দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে? আমাকে যতবার লোকে এই সম্পর্কে প্রশ্ন করেছে, আমি ততবারই বলেছি যে আসলে রবীন্দ্রনাথ যদি এই সংক্রান্ত কোনো বক্তব্য বলে থাকে তাহলেও I would not mind। প্রধানত এই কারণে যে একটা সার্টেন কনটেক্সট এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে ৪-৫ কারণে ৪-৫ পক্ষ। তার মধ্যে এমনকি মুসলমানরাও আছে। রবীন্দ্রনাথ যে শ্রেণীর লোক, সেই শ্রেণীর লোকরা কোনো ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছে। এটা অন্য অনেক কারণে। যেমন ধরেন আশুতোষ আ বা সাহেব তিনি যেমন বেঁচে ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি। কিন্তু দেখেন ঢাকা ইউনিভার্সিটি হলে তার কম্পিটিশন, হ্যাঁ। কম্পিটিশন, তারপর এরিয়া কমে যাবে, কাম কমে যাবে। তিনি বিরোধিতা করবেন। পরে একটা রফা হয়েছে আমার ৪ টা প্রফেসরের পদটাও আমি মেনে নেব। এটা রফা হলো। তার মানে বিচিত্র করলে বিচিত্র লোক বিরোধিতা করেছে। রবীন্দ্রনাথ যদি একটা সার্টেন কনটেক্সট এ এই ধরনের কোনো একটা কথা বলেও I would not mind। কারণ এটা দ্বারা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে যে ডেকে ডিলিট দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, সম্মান আদর আপ্যায়ন করেছে, এটা এক বিন্দু ইনভ্যালিড হয় না। এবং এর ফলে পুরো ওকের সঙ্গে তার কোনো শত্রুতার সম্পর্ক তৈরি হয় না। তার কারণ হলো একটা সার্টেন কনটেক্সটে যে ঘটনা ঘটেছে, যদি ঘটেও থাকে, এটা কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি ঘটেও থাকে, তাহলে ওই কনটেক্সট থেকে বাক্যটাকে আলাদা করে অন্য এক সময় তাকে গালিগালাজ করাটা হলো পাঠের সবচেয়ে নিম্ন শ্রেণীর পদ্ধতি। অ্যানাক্রনিজম আমরা জানি যে সবচেয়ে খারাপ পথ। ইনস্ট্রুমেন্ট। তাহলে আপনি তো আসলে ওই লেভেলের মধ্যে আছেন। আপনি যদি একটু বুদ্ধি করে যে কি কনটেক্সটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা একটা অঞ্চলের লোকরা করতে পারে, আরেকটা সম্প্রদায়ের লোক করতে পারে, মুসলমান সম্প্রদায়ের লোক করতে পারে, কৃষক শ্রেণীর লোক করতে পারে, মাদ্রাসায় পড়ুয়ারা করতে পারে। আপনি যদি এটা সম্পর্কে একটা সন্দর্ভে অগ্রসর হতেন, বাই দিস টাইম কিন্তু অসাধারণ সব হিস্ট্রিক্যাল মানে সন্দর্ভ তৈরি হয়ে যেত। তাই না? আমি জাস্ট যেটা প্রধান প্রধানত গুরুত্বটা দিই সেটা হলো যে মিডল ক্লাস, বাংলাদেশের মিডল ক্লাস যেটা নিয়ে আমরা আজকে প্রধানত আলাপটা করি। বাংলাদেশের মিডল ক্লাস রবীন্দ্রনাথ পড়ার ক্ষেত্রে বরাবরই এই অ্যানালিটিক্যাল মাইন্ডের একটা অভাব, দারিদ্র্য করেই দেখিয়েছে। আপনি সব চিন্তা করেন বাংলাদেশে এখন পর্যন্ত এটা হয় নাই কিন্তু যে আমি শিক্ষার কথা বাদ দিলাম, এটা ব্যাপকভাবে বিশ্লেষিত হয়েছে এবং ঢাকায় বাংলাদেশের ২-৪ টা চর্চাও হয়েছে প্র্যাকটিক্যালি। রবীন্দ্রনাথের যে শিক্ষা সংক্রান্ত লেখা সেগুলোকে আপ টু ডেট করার একটা চেষ্টাও হয় নালন্দা ইত্যাদি জায়গায়। কিন্তু আপনি যদি প্রকৃতির কথা চিন্তা করেন, আমরা সবাই জানি যে এনভায়রনমেন্ট ইস্যু হলো এখনকার পৃথিবীর একাডেমিক কিংবা সেমি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক চর্চার একটা বড় হট ইস্যু। সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় একটু যোগ করে দিতে পারলে। আপনি একটু ভাবেন যে রবীন্দ্রনাথ এই ব্যাপারে কত বড় স্টক, আপনি কয় হাজার বার বেচতে পারবেন তাকে? মানে এই জিনিসই তো পাবে না সারা দুনিয়ায়। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। বৃষ্টি কত প্রকার কি? একদম। মানে আপনি যদি স্রেফ এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে আপনি যদি যে ঢাকা মিডল ক্লাসে বলছি নিজেকে সহ, যে আপনি যদি স্রেফ এনভায়রনমেন্টাল ইস্যুতে রবীন্দ্রনাথকে বেচা শুরু করেন, তার মানে কি? আপনি আপ টু ডেট করছেন, কন্টেম্পোরারি করছেন, পড়ছেন, ডিসিমিনেশন হচ্ছে, হ্যাঁ? তাহলে এই যে কন্টেম্পোরারি হওয়ার অসাধারণ পটেনশিয়াল মেরিট, এটা নিয়ে
একটা বিশাল টেক্সট, অলমোস্ট আনবেয়ারেবল টু নো ওয়ান ইন বেঙ্গল আপনার সামনে বসে আছে। আপনি সেটা না করে আপনি ওটা বানাচ্ছেন হলো যে তুই বাঙালি হও রবীন্দ্রনাথ পইড়া, একটা এলিটিস্টিক সংকীর্ণ মোড়ে যা, আবার আপনি বলতেছেন ও তো হিন্দু ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। আমি বরাবরই বলে এসেছি যে এই লোকেরা হলো গরিব। গরিব কেন? গরিব হলো সে রবীন্দ্রনাথকে সাহিত্য হিসেবে পাঠ করার যে প্রাইমারি যোগ্যতা সেটা তো আসলে উন্নীত হয় নাই। হইলে সে বুঝতো যে এমনকি মজাটা নিয়েও ২ টা গালি দেওয়া যায় যে কাউ। ঠিক আছে? তো আমরা আসলে কি আশা করতে পারি? আমরা আশা করতে পারি যে আমাদের যে অপেক্ষাকৃত সংকীর্ণ রবীন্দ্র পাঠ সেখান থেকে আমাদের মধ্যবিত্ত বেরোবে। চেষ্টা করবে অন্তত। এটা বেরোয়ার জন্য তো একটা প্রাতিষ্ঠানিক পড়াশোনা লাগে। তারপর হলো সামাজিক একটা উঁচু মন লাগে। উঁচু কোট আনকোট বললাম। মন লাগে বের হওয়ার জন্য। কিন্তু চেষ্টা তো করা যায়। ঠিক আছে? সেটা নিশ্চয়ই আমরা আশা করতে পারি। মুক্ত করো হয়ে নেই? রবীন্দ্রনাথকে যাবতীয় মৌলবাদ থেকে মুক্ত করা এখন আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে।